কল্পনা করুন দুটো বিশাল পাথুরে দৈত্যের মাঝে এক শ্বাসরোধকর সরু পথ, গর্জ। স্থানীয়রা বলে ওটা নরকের দরজা। আর সেই দরজার একমাত্র প্রহরী ব্রিটিশ মেরিন জেডি, যে ১ বছর ধরে একাকী এক টাওয়ারে পোস্টিংয়ে। তার চোখে মুখে শুধু আতঙ্ক, বিশ্বাস একটাই, ওই গর্জ থেকে উঠে আসা শয়তানদের সে রুখে দেবে। কিন্তু কি আছে সেই রহস্যময় গর্জে? কেন তাকে নরকের দরজা মনে করা হয়? আর সেই দরজার ওপাশে কোন ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে, যা জানতে পারলে আপনার রাতের ঘুম উড়ে যাবে? প্রস্তুত হন, কারণ টুকটাক কাহিনী নিয়ে আসছে এক শ্বাসরোধকর সাই-ফাই থ্রিলার দ্য গর্জ এর সম্পূর্ণ ব্যাখ্যা। বন্ধুরা, গল্পে ঢোকার আগে ঝটপট কমলা রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন আর পাশের বেল আইকনটা অন করে দিন, যাতে আমাদের পরের রোমাঞ্চকর কাহিনীগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। পরিচালক স্কট ডেরিকসনের মুনশিয়ানার কথা আর নতুন করে কি বলবো। তার প্রতিটা সিনেমাতেই থাকে রহস্য আর উত্তেজনার ভরপুর ডোজ। রিসেন্টলি তার দ্য ডে দ্য আর্থ স্টোড স্টিলের ব্যাখ্যা তো আপনারা টুকটাক কাহিনীতে দেখেছেনই। যারা সায়েন্স ফিকশন, থ্রিলার আর একটু গা ছমছমে গল্প ভালোবাসেন, তাদের জন্য দ্য গর্জ হতে চলেছে এক অসাধারণ অভিজ্ঞতা। তাহলে আর দেরি না করে চলুন ভেদ করি এই রহস্যময় গর্জে কি লুকিয়ে আছে। গল্পের শুরুতেই আমরা ড্রেসা নামক এক তুখোর স্নাইপারকে দেখতে পাই। অভিনেত্রী আনা টেলর-জয় চরিত্রটিতে প্রাণ দিয়েছেন। ড্রেসা বহুদিন ধরে তার গোপন ঘাঁটিতে তার শিকারের জন্য অপেক্ষা করছে। সময় মতো শিকার তার দৃষ্টিসীমায় আসে, আর ড্রেসার সুযোগটি একদমই হাতছাড়া করে না। অন্যদিকে এই কাহিনীর আরেক গুরুত্বপূর্ণ চরিত্র হল লেভি। সেও প্রাক্তন মেরিন, তবে এখন টাকার বিনিময়ে বিভিন্ন প্রাইভেট কন্ট্রাক্টে কাজ করে। লেভির মনে গভীর ক্ষত, পুরনো দিনের ভয়ঙ্কর স্মৃতি তাকে দুঃস্বপ্নের রাজ্যে টেনে নিয়ে যায়। তবে কষ্টের মাঝেও লেভির একটা কোমল দিক আছে, সে কবিতা লেখে। কিন্তু জীবন তাকে টেনে নামায় অন্ধকার পথে, তাই সে বাধ্য হয় বিপজ্জনক সব কন্ট্রাক্ট নিতে। সম্প্রতি তেমনই এক কন্ট্রাক্ট এসে পৌঁছায় লেভির কাছে। সে তার ক্লায়েন্ট বার্থলোমিওর সাথে দেখা করে। এই রহস্যময়ী মহিলার আসল পরিচয় এখনই জানা যাচ্ছে না, তবে সে লেভিকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য নিয়োগ করতে চায়। লেভি যেহেতু অবসর নিয়েছে এবং অর্থের প্রয়োজন, তাই সে এই প্রস্তাব ফিরিয়ে দিতে পারে না। কাজটা সফলভাবে করতে পারলে সে মোটা অঙ্কের টাকা পাবে। লেভি একা, তার আপন বলতে কেউ নেই, তাই এই ঝুঁকি নিতে তার দ্বিধা হয় না। অন্যদিকে গল্পের শুরুতে আমরা যে মহিলা স্নাইপার ড্রেসাকে দেখেছিলাম, যে লুথানিয়াতে থাকে, সে তার কাজ শেষ করে তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবাও একজন প্রাইভেট কন্ট্রাক্টর, এবং মজার ব্যাপার হল ড্রেসা আর লেভি দুজনেই কিন্তু পেশাদার স্নাইপার। যাই হোক, ড্রেসা তার বাবার কাছে যায়, যে ক্যান্সারে আক্রান্ত এবং খুব শীঘ্রই মারা যাবে। রোগের তীব্র যন্ত্রণা তার সহ্যের বাইরে, তাই সে স্থির করেছে ক্রিসমাসের দিন স্বেচ্ছামৃত্যু বেছে নেবে। ড্রেসা তার বাবাকে গভীরভাবে ভালোবাসে। তিনিই তার একমাত্র কাছের মানুষ, যার চলে যাওয়া তার জন্য এক গভীর শূন্যতা তৈরি করবে। এই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া তার জন্য সহজ নয়। এবার আসা যাক লেভির গল্পে। মাসটা সেপ্টেম্বর। লেভি তার নতুন কন্ট্রাক্টের উদ্দেশ্যে রওনা হয়। প্লেনে ওঠার পর তার জ্ঞান ফেরে। সে বুঝতে পারে তাকে অজ্ঞান করে নিয়ে আসা হয়েছে, যাতে সে জানতে না পারে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে সে এক অজানা প্লেনে কোথায় যাচ্ছে তাও তার ধারণা নেই, এতটাই গোপন এই মিশন। অবশেষে সে তার সরঞ্জাম নিয়ে প্যারাশুটের সাহায্যে অবতরণ করে। তাকে এমন জায়গায় নামানো হয়েছে যেখান থেকে প্রায় ২-৩ কিলোমিটার হেঁটে তাকে তার গন্তব্যে পৌঁছাতে হবে, একটি রহস্যময় টাওয়ারের সামনে। এই টাওয়ারেই তার আগামী ১ বছর কাটবে। এখানেই তার নতুন দায়িত্ব। সেখানে সে জেডি নামক আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে। আজ জেডির পোস্টিংয়ের শেষ দিন। লেভি তার স্থলাভিষিক্ত হবে। এভাবেই প্রতি বছর একজন করে নতুন লোক আসে এই টাওয়ারের পাহারাদার হিসাবে। লেভিকে ওয়েস্টার্ন টাওয়ারটি দেওয়া হয়েছে। মাঝখানে সেই রহস্যময় গর্জ, আর দূরে দেখা যাচ্ছে ইস্টার্ন টাওয়ার। এই টাওয়ারগুলো কেন তৈরি করা হয়েছে, এরখানকার আসল উদ্দেশ্য কি, সবকিছু জেডি তাকে বুঝিয়ে বলে। জেডি লেভিকে আশ্বস্ত করে যে তাকে খাবার বা অস্ত্রের জন্য চিন্তা করতে হবে না, তবে বিশেষভাবে সাবধান করে দেয় যেন সে ইস্টার্ন টাওয়ারে যে ব্যক্তি গার্ড দিচ্ছে তার সাথে কোনো রকম কথা না বলে, কারণ সেই ইস্টার্ন টাওয়ারটি নিয়ন্ত্রণ করে পূর্বাঞ্চলীয় দেশগুলো, যার মধ্যে রাশিয়া এবং তার মিত্র দেশগুলোও রয়েছে।
অন্যদিকে ওয়েস্টার্ন টাওয়ারের দায়িত্বে রয়েছে পশ্চিমা দেশগুলো, যেমন জেডি, যে একজন ব্রিটিশ রয়্যাল মেরিন। এখন প্রশ্ন হল, লেভির এখানে আসল কাজটা কি? লেভি মূলত একজন দারোয়ান, আর এই গর্জটা নাকি নরকের দরজা। সেই গর্জের মধ্যে যারা থাকে তাদের বলা হয় দ্য হলো। কেন বলা হয় তা জেডিও জানে না। প্রথম যে ব্যক্তি এই টাওয়ারে পাহারা এসেছিল সেই নাকি এই অদ্ভুত জীবগুলোকে হলো নাম দিয়েছিল। লেভির তখনই টি.এস. এলিয়টের বিখ্যাত কবিতার কথা মনে পড়ে যায়, যেখানে হলো মানে হল মৃত্যু আর জন্মের মাঝখানের এক শূন্যস্থান। কিন্তু প্রশ্ন হল, সে যেই হোক, জন্তু বা অন্য কিছু, তারাই গর্জে এলো কোথা থেকে? আর সবচেয়ে অবাক করা বিষয় হল, গোটা বিশ্বের পূর্বাঞ্চলীয় আর পশ্চিমাঞ্চলীয় শক্তিগুলো একসঙ্গে এই স্থানটিকে পাহারা দিচ্ছে। এটা কি কম আশ্চর্যের কথা? বহু বছর ধরে যাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ লেগেই আছে, তারাই এখানে গোপনে হাত মিলিয়েছে। এখানে সব ধরনের অত্যাধুনিক অস্ত্রের ব্যবস্থা রয়েছে। চারপাশে পাতা আছে লোহার জাল, বসানো আছে মাইন, এমনকি কিছু স্যাটেলাইট জ্যামারও লাগানো আছে, যাদের কোড নাম ক্লক। এদের কাজ হল স্যাটেলাইটের সংকেত জ্যাম করে দেওয়া, যাতে এই স্থানটির কোনো ছবি স্যাটেলাইট বা গুগল ম্যাপে ধরা না পড়ে। এই সম্পূর্ণ স্থানটি এতটাই গোপন যে খোদ দেশের রাষ্ট্রপতিও এর ব্যাপারে কিছুই জানেন না। তাহলে আসল রহস্যটা কি? যাই হোক, লেভির এত কিছু জেনে আর কী লাভ? তাকে এখানে একটা বছর কাটাতে হবে, পাহারা দিতে হবে, তারপর তার কাজ শেষ। অন্যদিকে জেডি তার ডিউটি শেষ করে ফেলেছে, এখন তার বাড়ি ফেরার পালা। একটি হেলিকপ্টার আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করুন, তারা জেডিকে নেয় না, বরং মাঝ আকাশে তাকে গুলি করে হেলিকপ্টার থেকে ফেলে দেয়। অর্থাৎ লেভিও কোনোদিন এই স্থান থেকে জীবিত ফিরতে পারবে না। বোঝাই যাচ্ছে কতটা গোপন এই জায়গা। লেভি নিজেও জানে না সে এখন ঠিক কোথায় আছে, আর এরখানকার কোনো খবর বাইরের পৃথিবীও জানতে পারবে না। তাকে তার ডিউটি করে যেতে হবে। মাসে একবার কন্ট্রোল রুমের সাথে সে কথা বলতে পারবে, শুধু তার ডিউটির রিপোর্ট দেবে, কোনো ব্যক্তিগত কথা বা অন্য কিছু নয়। লেভি সেখানে বুকশেলফের পিছনে কিছু লেখা দেখতে পায়। আসলে সে তো এখানে প্রথম নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেও লোকেদের ডেকে আনা হচ্ছে এই স্থান পাহারা দেওয়ার জন্য। সময়ের সাথে সাথে অনেকেই তাদের অভিজ্ঞতা, কবিতা বা নিজস্ব ভাবনা লিখে রেখে গেছে, তাদের সইসহ। লেভি তার কাজ করে যাচ্ছে, যে কাজের জন্য তাকে এখানে পাঠানো হয়েছে। তবে সে লক্ষ্য করে দূরের ইস্টার্ন টাওয়ারে আরেকজন নতুন পাহারাদার এসেছে, আর সেটা আর কেউ নয়, সেটা হলো ড্রেসা। অবশ্যই, একটা বছর একটা নির্জন টাওয়ারে বিনা কমিউনিকেশনে থাকাটা সহজ নয়। কথা বলার জন্য কারো না কারো প্রয়োজন। অন্যদিকে তাদের নিয়ম হল দুটো টাওয়ারের মানুষ একে অপরের সাথে কথা বলতে পারবে না। তবে ড্রেসা এই নিয়ম ভেঙে নিজেই প্রথম শুরু করে। অবশ্যই তাদের চিৎকার সেই বিশাল গর্জের ওপর দিয়ে পৌঁছানো সম্ভব নয়, তাই তারা হাতে লিখে একে অপরের সাথে যোগাযোগ করতে শুরু করে। সময় কাটতে থাকে এবং ড্রেসা জানায় যে আজ তার জন্মদিন, এবং জন্মদিনের দিনটা এত নীরসভাবে কাটানো তার একদমই ভালো লাগছে না। তাদের সামান্য কথা আস্তে আস্তে হাসি ঠাট্টায় পরিণত হয়। তারা এভাবে ভাব আদান প্রদান করতে থাকে। তবে যে কাজের জন্য তাদের পাঠানো হয়েছিল সেই গর্জে আসলে কি আছে তা জানতে তাদের আর বেশি সময় অপেক্ষা করতে হবে না। হঠাৎই সেই পাহাড় বেয়ে উঠে আসতে দেখা যায় কিছু অদ্ভুত জন্তুকে, যাদের অনেকটা মানুষের মতো দেখতে, তবে তাদের শরীরে গাছেরও কিছু চিহ্ন স্পষ্ট, যেন গাছের শিকড়ের মতো। এক্স্যাক্টলি এই প্রাণীগুলোকে বর্ণনা করা কঠিন। তারা সেই পাহাড় বেয়ে উপরে উঠে আসছে। লেভি আর ড্রেসা তাদের আসল কাজ এবার শুরু হয়, সেই টাওয়ারটাকে রক্ষা করা এবং এই জন্তুগুলোকে ওপরে আসা থেকে আটকানো। যদিও সেই সম্পূর্ণ স্থানটি অত্যন্ত সুরক্ষিত, চারপাশে অটোমেটিক টারেট লাগানো, মাইন পোতা, তা সত্ত্বেও কয়েকটা সেই জন্তু, যাদেরকে হলো ম্যান বলা হয়, তারা ঠিকই ওপরে উঠে আসে। এদের মধ্যে একজন তো একেবারে ড্রেসার সামনে পর্যন্ত চলে আসে, এবং তার মুখটা আমরা স্পষ্ট দেখতে পাই। বড় অদ্ভুত, দেখতে মানুষের মুখের মতোই, তবে কপাল থেকে শিং বেরিয়েছে, মুখ থেকে গাছের শিকড়, এবং একটা জিনিস লক্ষ্য করা যায়, সে একটা গ্যাস মাস্ক পরে রয়েছে, ঠিক সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা পরত। যাই হোক, চরম গোলাগুলি চলে এবং তারা শেষ পর্যন্ত সেই জন্তুগুলোকে আটকাতে সক্ষম হয়। তবে সেখানে একটা মাইনের বিস্ফোরণে ড্রেসা সামান্য আহত হয়।
পরের দিন সকালবেলা লেভি বেরিয়ে যায় সেই ভাঙা ফেন্সগুলো ঠিক করার জন্য, যেখান দিয়ে জন্তুগুলো ওপরে উঠে এসেছিল। একই সাথে যে মাইনগুলো লাগানো ছিল সেগুলো তো গতকাল রাতেই বিস্ফোরিত হয়েছে, তাই নতুন করে সেগুলো লাগাতে হয়। আর তখনই লেভি লক্ষ্য করে একটা ছোট ড্রোন সেই গর্জ থেকে উঠে এসে দূরে উড়ে যাচ্ছে। ব্যাপারটা বড় অদ্ভুত না? মানে সেখানে যদি কোনো মানুষ না থাকে তাহলে সেই ড্রোনটা নিচে কি করছিল, আর সেটাকে কন্ট্রোল বা কে করছিল? সময় কাটতে কাটতে ডিসেম্বর মাস এসে যায়, ক্রিসমাস চলে আসে। ড্রেসা আর লেভির মধ্যে কথাবার্তা আরও ঘনিষ্ঠ হয়। অন্যদিকে ড্রেসার বাবা তো বলেছিলেন যে ক্রিসমাসেই তিনি তার শরীর ত্যাগ করবেন, মানে তিনি মারা যাবেন। এই কারণে ড্রেসা খুবই দুঃখিত। সময়ের সাথে সাথে লেভিও আরও হতাশ হয়ে পড়ে। একই স্থানে একই কাজ করতে করতে সে ক্লান্ত। অলরেডি সে তো নিয়ম ভেঙে অন্য টাওয়ারের একজনের সাথে কথা বলা শুরু করেছে। এখন যদি সে আরও নিয়ম ভাঙে সেটা আর কে জানতে পারবে। সে পরিকল্পনা করে তার টাওয়ার থেকে ইস্টার্ন টাওয়ারে যাবে, অর্থাৎ ড্রেসার কাছে। যদিও মাঝখানের গর্জন প্যাসেজটা অনেক লম্বা। সে কি করবে? তখন সে একটা আরপিজিকে গ্র্যাপলিং হুকের মতো ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। একটা আরপিজিকে মডিফাই করে তার সাথে দড়ি লাগিয়ে সেটাকে শ্যুট করে। ড্রেসাও তাকে সাহায্য করে। লেভি সেই দড়ির সাহায্যে ঝুলে ঝুলে অবশেষে ড্রেসার কাছে পৌঁছে যায়। আসলে সে ড্রেসাকে একটা ডেটে নিয়ে যেতে চায়, সেই জন্যই তার এই দুঃসাহসিক অভিযান, হাতে একটি ফুল নিয়ে। এতদিন তারা সাংকেতিক ভাষা এবং হাতে লিখে একে অপরের সাথে যোগাযোগ করত। তবে অবশেষে এতগুলো মাস পর, প্রায় 6টা মাস কেটে যাওয়ার পর, তারা মুখোমুখি বসে একে অপরের সাথে কথা বলছে। তারা একে অপরের আওয়াজ শুনতে পাচ্ছে। দুজনেই তারা পেশাদার স্নাইপার। তাদের কাজের অভিজ্ঞতা, তাদের অর্জন নিয়ে তারা আলোচনা করে। তারা একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটায়। ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে। লেভি যে একটু কবিতা লিখতে পছন্দ করে সেটাও সে শেয়ার করে, এবং সম্প্রতি সে ড্রেসাকে নিয়ে একটা কবিতা লিখছে। কবিতাটা তো অবশ্যই সে পড়ে শোনায় না, তবে কবিতার যে টাইটেলটা, যে নামটা রয়েছে সেটা সে জানায়, শি কল্যাপস দ্য নাইট। অনেকটা ভালো সময় কাটানোর পর লেভির সময় হয় তার আগের স্থানে ফেরত যাওয়ার, তার ডিউটিতে ফেরত যাওয়ার। যেমনভাবে সে এসেছিল সেভাবেই ফেরত যাচ্ছিল। তবে সেই মুহূর্তে সেই ওয়েস্টার্ন টাওয়ারে কিছু জন্তু বেয়ে ওঠার চেষ্টা করে এবং সেই মাইনগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। সেখানে একটা ভয়ানক বিস্ফোরণ হয়, যার ফলে যে তার ধরে ঝুলে ঝুলে লেভি এখানে এসেছিল সেই তারটা কেটে যায় এবং লেভি সরাসরি সেই গর্জে গিয়ে পড়ে। যদিও লেভির কাছে প্যারাশুট ছিল। অন্যদিকে লেভিকে পড়তে দেখে ড্রেসাও তার জিনিসপত্র প্যারাশুট নিয়ে সেই গর্জে ঝাঁপ দেয়। ল্যান্ডিং তার খুবই খারাপ হয়। একটা স্রোতের মধ্যে গিয়ে পড়ে সে, যার কারণে তার যে অ্যাসেন্ডারটা ছিল, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে তারা দড়িগুলো ধরে ধরে ওপরে ওঠে, সেটা হারিয়ে যায়। অন্যদিকে লেভিও একটা খারাপ ল্যান্ডিং করেছে। সে একটা গাছের ওপরে পড়েছে। তবে সেটাকে প্রথমে গাছ মনে হলেও যেন সেটা এক টাইপের জন্তু, যার ধারালো দাঁত, নখ সবকিছু রয়েছে। সেই গাছটা বা সেই জন্তুটা লিটারালি লেভিকে কাঁচা গিলে খাওয়ার চেষ্টা করে। তবে ঠিক সময় মতো ড্রেসা সেখানে চলে আসে এবং গুলি চালিয়ে লেভিকে বাঁচিয়ে নেয়। তবে বিপদ কিন্তু সেখানেও থামেনি। কয়েকটা ঘোড়া সওয়ার সেখানে চলে আসে, যদিও তাদেরকে মানুষ এবং ঘোড়া তো বলা যাচ্ছে না, কারণ বড় অদ্ভুতভাবে তারা মিউটেট হয়েছে। মানে 4-5টা জন্তু আর গাছপালার মিশ্রণ যেমনটা হয়ে থাকে, ঘোড়াটাও সেইভাবে মিউটেট হয়েছে। সম্পূর্ণ পরিবেশটা অদ্ভুত। তারা সেই গর্জের মধ্যে রয়েছে, যেখানে চারিদিকে হলুদ এবং সবুজ এক টাইপের ধোঁয়া ছড়িয়ে রয়েছে। যাই হোক, সেই ঘোড়সওয়ারগুলো প্রথমে তাদের ওপর আক্রমণ করে যাদের কাছে তলোয়ার রয়েছে। ঠিক সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ক্যাভেলারিগুলো ছিল, যে সৈনিকরা ছিল তাদের মতো। লেভি এবং ড্রেসা দুজনে মিলে সেই জন্তুগুলোকে তো হত্যা করে। পরে যখন তাদেরকে ভালোভাবে লক্ষ্য করে, তখন তারা দেখে যে তারা মিলিটারি ইউনিফর্ম পরে রয়েছে। অর্থাৎ তারা ছিল সৈনিক, কেউ কেউ মার্কিন, কেউ আবার সোভিয়েটের সৈন্য। তবে এত নিচে এরকম জন্তুর মতো দেখতে সৈনিকরা এলো কি করে, আর তারা এরকম হয়েই বা গেল কি করে? একটা জিনিস তো লেভি নিশ্চিত হয়েছে, আসলে সেই জেডি, যে মানুষটা প্রথমে সেই টাওয়ারে দেখাশোনা করছিল, সে কিন্তু লেভিকে বলেছিল যে এই গর্জের মধ্যে থাকা এই জন্তুগুলোকে আটকানোর জন্য 3টে ব্যাটালিয়ন পাঠানো হয়েছিল। সেই 1940 সালে প্রায় 2400 জন সৈন্যকে পাঠানো হয়েছিল, যারা আর ফিরে আসেনি। এবং লেভির কাছে অবশেষে উত্তর চলে আসে, এরাই হচ্ছে সেই সৈন্য।
তবে অদ্ভুত ব্যাপার না যে এতগুলো বছর কেটে গেছে এবং তারা জীবিত রয়েছে। জাস্ট জীবিত না, বরং তারা পরিবর্তন হয়ে গেছে। তারা সেই স্থানটা দিয়ে যাচ্ছে আর চারপাশটা দেখে তো মনে হচ্ছে যে এখানে বড় অদ্ভুত কিছু মিউটেশন ঘটেছে। মানে গাছ, মানুষ সবকিছু মিশ্রণ হয়ে গেছে। একটা মানুষের 3টে মাথা, সারা শরীর থেকে গাছ বেরিয়েছে। অন্যদিকে সেই সম্পূর্ণ গর্জটা জাস্ট কোনো জঙ্গল বা পাহাড়ি এলাকা নয়, বরং সেটা একটা টাউন ছিল যেখানে অনেক বাড়িঘরও ছিল। তবে রাস্তায় যে বড় ফাটলটা রয়েছে সেটা দেখে মনে হচ্ছে যেন এখানে একটা বড় ভূমিকম্প এসেছিল। তারা একটা চার্চে গিয়ে আশ্রয় নেয় যেখানে বহু মানুষ মারা গিয়েছে, মানে তারা লিটারালি কঙ্কাল হয়ে গেছে। এবং লেভি লক্ষ্য করে যে সেই মৃত সৈনিকদের কাছে সায়ানাইড রয়েছে, অর্থাৎ এরা আবার কোনো জন্তুর হাতে মরেনি, বরং এরা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তারা কল্পনা করছে এমন কি জিনিস হতে পারে যে তারা এই রাস্তাটা বেছে নিয়েছে সেই সৈনিকরা। আর তখনই সেই স্থানে মাকড়সার মতন কিছু জন্তু আক্রমণ করে, ছোট ছোট প্রাণী যাদের মাথাগুলো আবার মানুষদের স্কালের মতন। যদিও পরে আবারও সেই জন্তুগুলো সেখানে আক্রমণ করে, যাদেরকে হলো ম্যান বলা হয়, অর্থাৎ মানুষ এবং গাছের এক টাইপের মিশ্রণ। তবে লেভি এবং ড্রেসা কোনো মতে সেই স্থানটা সার্ভাইভ করে আরেকটা ল্যাবরেটরিতে গিয়ে আশ্রয় নেয়। স্থানটা দেখে তো বোঝাই যাচ্ছিল এখানে টপ সিক্রেট কোনো কাজ হয়েছে। লেভি সেখানে একটা পুরনো রেকর্ডিংও খুঁজে পায় যেটাকে প্লে করতে হবে। তাদের সেখানে ব্যাকআপ জেনারেটরটা চালু করতে হয় এবং সেই টেপটাকে তারা প্লে করে, সেখান থেকেই আসল সত্যিটা তারা জানতে পারে। এটা হচ্ছে একটা টপ সিক্রেট মিলিটারি ল্যাবরেটরি, যেখানে বিশ্বের পূর্ব এবং পশ্চিম একত্রিত হয়ে একটা বায়োলজিক্যাল অস্ত্র বানানোর চেষ্টা করছিল। এখন কাকে হারানোর জন্য এই অস্ত্রটা বানাচ্ছে, আশা করি এটা আপনাদের বলে বোঝানোর প্রয়োজন নেই। অবশ্যই এই নিরীহ মানুষটির জন্য গত বছরই বিজ্ঞানী ওপেনহাইমার অ্যাটম বোম বানিয়ে ফেলেছিলেন। সেই কারণে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন গভর্নমেন্টরা তারা একত্রে এখানে এরকম একটা বায়ো ওয়েপেন বানানোর চেষ্টা করছে। তবে গতকালই এখানে 8.1 ম্যাগনিটিউডের একটা বড় ভূমিকম্প আসে, যার ফলে তাদের ল্যাবরেটরি ভয়ঙ্করভাবে ড্যামেজ হয় এবং যে বায়োলজিক্যাল গ্যাসটা তারা বানিয়েছিল সেটা লিক হয়ে যায়, সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই গ্যাসের সংস্পর্শে আসা প্রত্যেকটা প্রাণীর ডিএনএ একে অপরের সাথে মিক্স হওয়া শুরু করে। বাই দ্য ওয়ে, এই সিনটা দেখে কিন্তু আমার সেই অ্যানাইলেশন সিনেমাটার কথা মনে এসে গেল। দুর্দান্ত একটা সাইফাই সিনেমা, আমার চ্যানেলে আছে, চেক আউট করতে একদমই ভুলবেন না। তো এই গ্যাসটা মানুষ এবং অন্যান্য প্রাণীদের মিউটেট করেছে, যার কারণেই আমরা এরকম টাইপের মিক্সড ডিএনএ কিছু প্রাণী দেখতে পাচ্ছি। কোনো মানুষ যদি সেই গ্যাসে এক্সপোজ হয়ে পড়ে তো মোটমাট তার হাতে 5 দিন থাকবে। 5 দিন পর থেকেই তার শরীরে এফেক্টগুলো দেখানো শুরু করবে। যে সায়েন্টিস্ট এই সম্পূর্ণ টেপটা রেকর্ড করেছে সে নিজেও এফেক্টেড, তার শরীরও ধীরে ধীরে চেঞ্জ হওয়া শুরু করছে। তারা জানে যে তারা অনেক বড় ভুল করে ফেলেছে এবং হয়তো ঈশ্বর তাদেরকে ক্ষমা করবে না এই কাজের জন্য। সেই ল্যাবরেটরির মধ্যেই তারা আলাদা কিছু সেটআপ লক্ষ্য করতে পারে। সেটা কিন্তু সেই আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের না, সেটা আবার নতুন। লেভি যখন সেটা খতিয়ে দেখে তখন জানতে পারে যে এটা ডার্ক লেক নামক একটা কোম্পানির প্রপার্টি। এটা হচ্ছে একটা প্রাইভেট ডিফেন্স কোম্পানি যারা এই স্থানটার ওপরে রিসার্চ করছে। একটু আগে লেভি যে দেখেছিল না, এই গর্জ থেকে একটা ড্রোন বেরিয়ে আসে এবং উড়ে চলে যায়, সেটা ছিল সেই ডার্ক লেক কোম্পানিরই, যারা এই জন্তুগুলোর ডিএনএ স্যাম্পেল কালেক্ট করছে, তাদের ওপর রিসার্চ করছে। কেন? কারণ তারা সুপার সোলজার বানানোর চেষ্টা করছে, অর্থাৎ এমন কিছু সৈন্য যাদের ক্ষমতা বাকি 5টা মানুষদের থেকে কয়েক গুণ বেশি থাকবে। সো বোঝা গেল এই গর্জটার ব্যাপারে অনেক মানুষই তো জানে, তা সত্ত্বেও কেন এই স্থানটাকে তারা ধ্বংস করছে না। একই সাথে প্রতি বছর টাওয়ারে যে মানুষগুলোকে পাঠানো হয় পাহারা দেওয়ার জন্য, এই মানুষগুলোর কাজ হচ্ছে এই কোম্পানির সিক্রেটটাকে রক্ষা করা। তবে লেভি সেখানে আরেকটা জিনিসও লক্ষ্য করতে পারে, সেটা হচ্ছে স্ট্রেড প্রোটোকল। অ্যাকচুয়ালি এই স্থানে যদি কোনো বিপদ আসে এবং এখানকার সিক্রেট যাতে কেউ না জানতে পারে কোনোদিন, সেই কারণে এখানে একটা পরমাণু বোমা বানানো হয়েছিল। তবে সেই প্রোটোকলটাকে অ্যাক্টিভেট করা হয়নি, সেই বোমটাকে সেরকমই রেখে দেওয়া হয়েছে, কারণ অবশ্যই সেই প্রাইভেট কোম্পানি এই স্থানটার ওপর রিসার্চ করছে, তো তারা তো সবকিছু জেনেই গেছে। এবার তাদেরকে এখান থেকে বেরোতে হবে। তবে ড্রেসা ব্যাগটা কোনো একটা জন্তু নিয়ে চলে গেছে। তারা দরজা খুলে দেখে। পরে তারা দুজনেই ডিসাইড করে যে এখন কি করা উচিত।
তারা দুজনেই সেই গ্যাসে এক্সপোজ হয়ে পড়েছে, যদিও সেই ভিডিওটা দেখে তারা বুঝেছে যে তাদের শরীরটা সম্পূর্ণ মিউটেড হতে 5 দিন লাগে। মাত্র কয়েক ঘন্টার এক্সপোজারে তেমন বেশি একটা কিছু ক্ষতি হবে না, তো তারা আশা করছে যে তাদের কোনো ক্ষতি হবে না। তবুও তারা 5 দিন অপেক্ষা করবে, আর 5 দিন পরে যদি সবকিছু ঠিক থাকে তো তারা দুজন মিলে একত্রে এই স্থান ত্যাগ করে পালাবে। অবশ্যই দেশে তো তারা ফিরতে পারবে না। ড্রেসা জানে ফ্রান্সে একটা জায়গা আছে যেখানে তারা নিরাপদ থাকবে, কেউ তাদেরকে খুঁজে পাবে না। লেভি তারপর নিজের টাওয়ারে গিয়ে পৌঁছায় এবং পরে তার বস অর্থাৎ বার্থলোমিও তার সাথে কন্ট্যাক্ট করে। সে লেভিকে নানান প্রশ্ন করে যে তাদের রিসার্চ ড্রোন কম্পিউটার সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে গেছে, সে কি এর ব্যাপারে কিছু জানে। লেভি কি সেই গর্জে নিচে নেমেছিল? এছাড়াও ইস্টার্ন টাওয়ারে যে মানুষটা রয়েছে তার সাথে কি লেভি কথা বলেছে? লেভি সব কিছুই না বলে দেয়, যেন সে কিছুই জানে না, কিছুই হয়নি। তবে লেভি যে মিথ্যে কথা বলছে এটা তো তার বস জানে, কারণ সেখানে ক্যামেরা লাগানো রয়েছে, সে সব কিছু নিজের চোখে দেখেছে। সে জানে যে তারা একটা রিসার্চ করছে, তারা দেশের সৈন্যকে আরও কয়েক গুণ শক্তিশালী বানানোর চেষ্টা করছে। আশা করি লেভি এই জিনিসটাতে সাপোর্ট করবে তাকে। যাই হোক, লেভি যেহেতু তাদের সেই ড্রোন কম্পিউটার সিস্টেমটাকে অ্যাক্টিভেট করেনি, তাহলে হয়তো ইস্টার্ন সাইডে যে মানুষটা পাহারা দিচ্ছে সেই হয়তো করেছে। সেই কারণে লেভিকে এখন মিশন দেওয়া হয় যে তার যে কাউন্টার পার্ট রয়েছে, অর্থাৎ ইস্টার্ন সাইডে যে পাহারা দিচ্ছে অর্থাৎ ড্রেসা, তাকে হত্যা করতে হবে। এখন লেভি কি সেটা করবে? অফকোর্স না, তার বস নিজেও এটা ভালো মতোই জানে, সেই কারণেই তো সে নিজে লেভিকে হত্যা করবে বলে ডিসাইড করেছে। তবে লেভিকে হত্যা করা কি এতই সহজ? পরের দিন সকালবেলা লেভি এবং ড্রেসা দুজনে মিলে চারিদিকে ওয়্যারিংয়ের কাজ করছে, কিছু একটা তার লাগাচ্ছে। কেন সেটা একটু জানবেন। তারা লক্ষ্য করতে পারে যে একটা হেলিকপ্টার সেখানে চলে আসে। অবশ্যই তার বস কিছু সৈন্য নিয়ে সেখানে চলে এসেছে। তারা ছোট কিছু ট্যাকটিক্যাল ড্রোন পাঠায় লেভি এবং ড্রেসাকে হত্যা করার জন্য, তবে তারা সাকসেসফুল তো হয় না। অন্যদিকে লেভি এবং ড্রেসা যারা সেই ক্লোকার্সগুলোতে বোম লাগিয়ে রেখেছিল, অর্থাৎ সেই স্যাটেলাইট জ্যামার, যেগুলোর কারণেই এই স্থানটার ব্যাপারে কোনো দেশ, কোনো স্যাটেলাইট কোনো ছবি তুলতে পারছিল না, তবে তারা বোম দিয়ে সেই ক্লোকার্সগুলোকে ধ্বংস করে দেয়। এই স্থানটা সম্পূর্ণ এখন এক্সপোজড। অন্যদিকে সেই গর্জে একটা জিনিসের ব্যাপারে আমরা শুনেছিলাম, স্ট্রেট ডর্ক প্রোটোকল, অর্থাৎ কোনো ভুল যদি কিছু হয়ে যায় তো সেখানে একটা নিউক্লিয়ার বোম থাকবে যেটা ব্লাস্ট হবে। লিভি সেটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে। তাদের হাতে আর 2 মিনিট সময় রয়েছে। সেই বোমের রেডিয়াস প্রায় 4 কিলোমিটারও বেশি। বার্থলোমিও সেই জিনিসটা বুঝতে পারে। তারা হেলিকপ্টার করে তৎক্ষণাৎ সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে সেই এক্সপ্লোশনের যে শক ওয়েভটা ছিল সেটা এত মারাত্মক ছিল যে তাদের হেলিকপ্টারটা ক্র্যাশ করে এবং অবশ্যই সম্পূর্ণ গর্জ ধ্বংস হয়ে গেছে। তারপরে আমরা ড্রেসাকে তো দেখতে পাই, তবে লেভিকে দেখা যায় না। সম্ভবত লেভি সেই বিস্ফোরণ থেকে লুকাতে পারেনি বা মারা গেছে। ড্রেসা বহুদিন অপেক্ষা করে এবং অবশেষে সে চলে যায়। লেভি তাকে একটা নোট দিয়েছিল, সেটাতে লেখা ছিল যে সে যদি মারা যায় তবেই সেটাকে ওপেন করতে। একদম সূর্যাস্তের সময় ড্রেসা অনেক দিন অপেক্ষা করেছে এবং এখন সে ভাবছে যে হয়তো লেভি আর বাঁচতে পারেনি। সেই কারণে সে সেই কাগজটা ওপেন করে, যেটাতে লেভির সেই কবিতাটা লেখা ছিল, যেটা সে ড্রেসাকে নিয়ে লিখেছিল। সে তো টাইটেলটা তো বলেছে, তবে কবিতাটা ড্রেসা এবার ফাইনালি পড়ে। ড্রেসা লেভিকে বলেছিল যে সে ফ্রান্সে একটা জায়গা জানে যেখানে তারা গা ঢাকা দিয়ে থাকতে পারবে, যেখানে তারা নিরাপদে তাদের বাকি জীবনটা কাটাতে পারবে। ড্রেসা সেখানেই চলে গেছে এবং সেখানে একটা রেস্টুরেন্টে সে কাজ করে। তবে তার এন্ডিংটা এতটা স্যাড না, কারণ তার পরবর্তী কাস্টমার ছিল লেভি, যে সারভাইভ করে নিয়েছে। ড্রেসা তাকে জানায় যে তুমি অনেক লেট করে ফেলেছ, এবং সেই কাপল ফাইনালি আবারও একত্রিত হয় এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়। এই সিনেমাতে ড্রেসা এবং লিভির কেমিস্ট্রিটা একদমই জমেনি আমার কাছে, তবে সিনেমার কনসেপ্টটা খুবই ইউনিক আমার লেগেছে। যদিও এই ধাঁচের সিনেমাগুলো ভালোই লাগে, মানে একটা সিক্রেট মিলিটারি রিসার্চ ল্যাবরেটরি যেখানে কিছু অদ্ভুত অদ্ভুত রিসার্চ হচ্ছে, এক্সপেরিমেন্ট হচ্ছে, পরবর্তীকালে মানুষেরা সেগুলোর ব্যাপারে জানতে পারে এবং সেখানকার ভয়ঙ্কর রহস্যটা উদ্ঘাটন করছে। এই টাইপের স্টোরিগুলো কখনোই আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেন না।
আর আপনাদের যদি এই টাইপের স্টোরি ভালো লাগে তো এরকম টাইপের বহু সিনেমা রয়েছে ভবিষ্যতে, তাহলে আমি চেষ্টা করব যে এই ধাঁচের কিছু সিনেমার ভিডিও বানানোর। তো সেই ব্যাপারে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সেটা করতে ভুলবেন না। এছাড়াও আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে চিলড্রেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।